প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি পড়ার টেবিল থেকে। আজ আমরা আমাদের প্রতিবেশী একটি দেশকে নিয়ে লিখিত একটি ভ্রমণ কাহিনী, যেটি তোমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত আছে, মংডুর পথে নামে, এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনায় থাকব। আশা করছি সকলেই ভালো আছো। এটি লিখেছেন বিপ্রদাস বড়ুয়া। 1940 সালের 20 সেপ্টেম্বর তিনি চট্টগ্রামের ইছামতিতে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ শিশু একাডেমিতে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং সহকারী পরিচালক হিসেবে শিশু একাডেমি থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি বিস্তর গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি লিখেছেন। প্রবন্ধ গ্রন্থের মধ্যে কবিতায় বাক প্রতিমা, ছোট গল্প যুদ্ধ জয়ের গল্প গাংচিল, উপন্যাস মুক্তিযোদ্ধারা, নাটক কুমড়োলতা ও পাখি, জীবনী বিদ্যাসাগর, পল্লীকবি জসিমউদ্দিন, শিশুতোষ রচনা সূর্য লুঠের গান, রোবট ও ফুল ফোটানোর রহস্য ইত্যাদি। বেশ কিছু সম্মাননা ও পুরস্কার তিনি পেয়েছেন, তার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার ইত্যাদি উল্লেখযোগ্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্তমান যে বিশ্বায়নের কালে বসবাস করি, এখানে নিজের দেশে বসবাসের পাশাপাশি বিশেষ করে প্রতিবেশী দেশসমূহ তাদের শিক্ষা, সংস্কৃতি, আচার, ইতিহাস, ঐতিহ্য এবং তাদের জনগণের যে জীবনযাত্রা ও বৈচিত্র্য, এই বিষয়গুলো জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। তাতে করে আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য এবং সুসম্পর্ক রচিত হবে। এতে করে সকলের পক্ষেই মঙ্গল সাধিত হবে। তাছাড়া আমরা এখন কোনোভাবেই একজন আরেকজনকে ভরসা, অর্থাৎ একজন আরেকজনের উপর নির্ভরশীল না হয়ে বা অন্য কারো কাছ থেকে কোনো প্রকারের সাহায্য না নিয়ে এককভাবে আমরা আমাদের দিন যাপন করতে পারি না। এটি ব্যক্তিগত পর্যায়ে যেমন সত্য, রাষ্ট্রীয় পর্যায়েও তেমনি সত্য। সুতরাং সকলেই মিলে সকলের সাথে আমাদের ভালো থাকতে হয়, ভালো থাকতে হবে। সুতরাং একটি প্রতিবেশী দেশ সম্পর্কে জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। আর সেই লক্ষ্যেই তোমাদের বাংলা পাঠ্যপুস্তকে এই ভ্রমণ কাহিনীটি অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, মূল পাঠে যাওয়ার আগে আমরা একটু জেনে নেই যে দেশটি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে সেই দেশটি সম্পর্কে। দেশটির বর্তমান নাম মিয়ানমার। আগে এর নাম ছিল বার্মা বা ব্রহ্মদেশ। বাংলাদেশ থেকে এর অবস্থান দক্ষিণ পূর্ব দিকে। এই দেশটির সাথে বাংলাদেশের 193 কিলোমিটার বা 120 মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। চৈনিক ভাষায় এই দেশটিকে বলা হয় মান্দারিন। এর বর্তমান রাজধানীর নাম নেপিডো। 19বিংশ শতকে এটি আমাদের মতোই, আমরা 1757 সালের পর থেকে ব্রিটিশ উপনিবেশে এক প্রকার পরিণত হয়েছি, আর তারা 19বিংশ শতকে উপনিবেশে পরিণত হয় আর 1948 সালে স্বাধীনতা লাভ করে এবং 1989 সালে বর্মা নামটি পরিবর্তন করে মিয়ানমার রাখা হয়। মাঝে তাদের ইতিহাসে একটু ব্যত্যয় আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 থেকে 1945 সাল পর্যন্ত এটি জাপানের দখলে ছিল। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল পাঠে প্রবেশ করছি। লেখক একটি নির্দিষ্ট দিন তারিখ দিয়েছেন যে তিনি 2001 সালের 24 মে সন্ধ্যার আলো আঁধারিতে মিয়ানমারের সীমান্ত শহর মংডুর পথে নেমে তার মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। এটি হয়ে অজানাকে জানা, অদেখাকে দেখা এবং দূরকে নিকট করা, এটি হচ্ছে মানুষের চিরন্তন প্রবৃত্তি। সুতরাং লেখক খুব ছোটবেলা থেকেই, যেহেতু তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন, চট্টগ্রাম থেকে মিয়ানমারের দূরত্ব খুব বেশি নয়, সে ছোটবেলা থেকেই এই মিয়ানমার বা বার্মার মানুষের কথা, তাদের জীবনযাপনের কথা শুনে এসছেন। সুতরাং তার আবাল্যের একটি ইচ্ছা ছিল যে তিনি মিয়ানমার ভ্রমণে যাবেন এবং সে স্বাদ পূরণ হওয়ার প্রেক্ষিতে তিনি যখন মংডুতে পা রাখেন তখন তার হৃদয়, যেটি তিনি বলেছেন, অচেনা আবেগে উপচে পড়ল। শিক্ষার্থীবৃন্দ,
মংডু হচ্ছে মায়ানমারের একটি স্থানের নাম। এটি আমাদের টেকনাফের ওপারে, মাঝখানে নাফ নদী। মংডু বার্মার পশ্চিম সীমান্তের একটি শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ কখনো ছিন্ন কখনো নিরবিচ্ছিন্ন। এর অর্থ হচ্ছে এটি কখনো এই যোগাযোগ নিরবিচ্ছিন্ন ছিল, কখনো কখনো এটি বিঘ্নও ঘটেছে। পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন ম্যানড্রিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথেই আসেন। তারও 100 বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলতো। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে। কথাটার অর্থ হচ্ছে যে তো ইয়েতে অর্থাৎ নাফ নদী পার হয়ে যে পথ ধরে লেখক মংডু গিয়েছেন, সে মংডুর সাথে ব্রিটিশদের যুগের বহু আগেই পর্তুগিজদের যোগাযোগ। তাদের বিশেষ করে একজন পাদ্রির নাম বলা আছে, যিনি সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধেই এই পথেই আসেন। আমরা জানি যে পর্তুগিজরা একসময় শুধু বার্মা বা মিয়ানমার নয়, বৃহত্তর চট্টগ্রাম এর জলপথ, বঙ্গোপসাগর উপকূল, এসব এলাকায় তাদের খুব বেশি চলাচল ছিল। নানান ঘটনা, দুর্ঘটনা ইত্যাদি পর্তুগিজদের সঙ্গে আমাদের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেই কথাটার ইঙ্গিত এখানে রয়েছে। পরের অংশে তিনি বলেছেন যে সন্ধ্যার আধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম। এর অর্থ হচ্ছে শুল্ক দপ্তর হচ্ছে যেখানে কর বা রাজস্ব আদায় করা হয়। শিক্ষার্থীরা আমাদের নিশ্চয়ই আমরা জানি যে এক দেশ থেকে আরেক দেশে গেলে আমাদেরকে কয়েকটি ধাপ পার হয়ে যেতে হয়। তার একটি হচ্ছে শুল্ক দপ্তর। তো শুল্ক দপ্তর পার হওয়ার আগে পর্যন্ত নানাবিধ ঝামেলা, অর্থাৎ যে ফর্মালিটিসগুলো আছে এগুলো শেষ করতে বেশ ঝামেলা পোহাতে হয়। সেসব শেষ করে যখন তিনি মুক্ত হলেন তখন খাঁচা ছাড়া পাখির সাথে তুলনা করেছেন। অর্থাৎ খাঁচায় আবদ্ধ পাখি যেমন সবসময় ছটফট করতে থাকে কতক্ষণে সে মুক্ত আকাশে উড়াল দেবে, তেমনি শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়েও লেখক সেরকম একটি খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতো একটি অনুভূতি পেলেন, সে কথাটি তিনি বলেছেন। আর আরেকটি কথা তিনি বলেছেন যে এই পথে আসতে পেরে, অর্থাৎ মিয়ানমার যাওয়ার পথ অনেকগুলোই আছে, তার মধ্যে লেখক যে পথে গিয়েছেন সেই পথের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে এই পথে আসতে পেরে আমি খুশি হয়েছি এজন্য যে পথে আরাকান পড়বে। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী মাউকু দেখতে পাবো। একসময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল। সেখানে এসে পড়েছি এখন। আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাউল সাহিত্য চর্চা করেছেন। আমাদের একটু জেনে নিতে হবে যে মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে আরাকান, যেটি লেখক বলেছেন একসময় এটি একটি স্বাধীন রাজ্য ছিল এবং এই রাজ্যের রাজধানীর নাম ছিল আকিয়াব। বর্তমানে এটিকে বলা হয় সিত্তে। ইসলামী সংস্কৃতি আরাকানের জনগণের জীবন এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আরাকানের রাজারা বাংলা সাহিত্যকে প্রবলভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন এবং বিভিন্ন অঞ্চলের অনেক মেধাবী কবি সাহিত্যিককে রাজদরবারে স্থান দিয়েছিলেন। বিশেষ করে মধ্যযুগের বিখ্যাত কবি দৌলত কাজী ও আলাউলের কথা এ প্রসঙ্গে উল্লেখ করতে হয়। মহাকবি আলাউলের বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদ্মাবতী। প্রাচীনকাল থেকেই আরাকান রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত। আর বর্তমানে আমরা এই অঞ্চলটির সঙ্গে বিশেষ করে এই জন্য পরিচিত যে মিয়ানমার থেকে সেই আরাকান রাজ্যে বসবাসকারী প্রায় 12 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিতাড়িত করা হয়েছে, যারা এখন আমাদের দেশে বসবাস করছে। এটি একটি অস্বস্তিকর বিষয়। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনার প্ল্যাটফর্ম এটি নয়, কিন্তু আমাদের অবশ্যই এটি জেনে রাখতে হবে যে একটি প্রতিবেশী দেশ থেকে বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে যখন তাড়িয়ে দেওয়া হয় সেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
শিক্ষার্থীবৃন্দ, আমরা স্মরণ করতে পারি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশ থেকে প্রায় 1 কোটি মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল, কিন্তু তার প্রেক্ষাপট ছিল ভিন্ন। সে ভারত আমাদেরকে তখন আশ্রয় দিয়ে আমাদের যেমন স্বাধীনতা লাভের পক্ষে আমাদের পক্ষ নিয়েছিল, এতে আমাদের উপকার হয়েছিল এবং সে ভারতের অবস্থান নিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিতে পেরেছি এবং মাত্র 9 মাসের মধ্যেই বাংলাদেশ আমরা স্বাধীন করতে সক্ষম হয়েছি। এখন এই বিষয়গুলো যদি এভাবে বিবেচনা করা হয়, তার রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্ব বা বিবেচনা অনেক বড় এবং বিস্তারিত। সুতরাং আমরা আশা করব যে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ধরনের সম্পর্ক প্রত্যাশিত নয় এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হবে, অন্যথায় এটি অস্বস্তিকর পর্যায়ে রূপ নিতে পারে, অস্বস্তিকর দিকে এটি চলে যেতে পারে, যেটি আমাদের কারোই কাম্য নয় এবং কারোর জন্যই সেটি স্বস্তিকর হবে না। লেখক প্রাচীন আরাকানের রাজধানীর কথা বলেছেন, মাউকু, যেটি এখন ধ্বংস হয়ে গিয়েছে। তিনি যখন গিয়েছেন তখন অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসছে, আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ। শুক্লপক্ষের চাঁদ হচ্ছে অমাবস্যার পর যখন চাঁদ জ্যোৎস্নার দিকে যেতে থাকে, অর্থাৎ চাঁদের যে ক্রমশ তার পরিপূর্ণতার দিকটি হচ্ছে শুক্লপক্ষ, আর পূর্ণিমার পর থেকে চাঁদ যখন অন্ধকার হতে থাকে সেটি হচ্ছে কৃষ্ণপক্ষ। তো আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ লেখক যখন যাচ্ছেন, তার শুল্ক অফিসের চৌহদ্দি, এখানে দুটো শব্দ, একটি শুক্ল আর একটি শুল্ক, এর বানানটা আমি পরে দেখিয়ে দেব, তোমরা খেয়াল করবে। সেখান থেকে 50 কদম না যেতে বাঁদিকে বড় বড় রেস্তোরাঁ প্রায় জনমানবহীন। রেস্তোরাঁর পাশেই লেখক দেখতে পান মিয়ানমারের কুমারী মেয়েরা পানীয়ের পসরা নিয়ে বসছে। কুমারী হচ্ছে অবিবাহিত মেয়ে বা নারী, পানীয় হচ্ছে পান করার যোগ্য, অর্থাৎ তরল যে খাবার যা পান করা হয় সেগুলো হচ্ছে পানীয়, আর পসরা হচ্ছে পণ্য দ্রব্য যেগুলো সাধারণত বিক্রির জন্য নিয়ে আসা হয়, সেগুলো হচ্ছে পসরা। অর্থাৎ মিয়ানমারের কুমারীরা বিক্রি করছে বিভিন্ন প্রকারের পানীয়। আমরা তরল যে খাবার সেগুলোকে যা পান করা হয় সেগুলো হচ্ছে পানীয়। তো এ ধরনের বেশ পানীয় নিয়ে বসেছে মিয়ানমারের কুমারী মেয়েরা। এটি একটু ব্যতিক্রম, আমাদের দেশে সাধারণত মেয়েরা এ ধরনের দোকানপাট করে না, তো সেক্ষেত্রে মিয়ানমার একটু ব্যতিক্রম, সেখানে মেয়েদের স্বাধীনতা অনেক বেশি। তোমরা এই বর্তমান যে ভ্রমণ কাহিনী এর পরের অংশে এটি আরও দেখতে পাবে। এবং রাস্তাঘাটে রঙ্গিলা যুবতী তরুণীরা কলহাস্যে মুখর। আর মিয়ানমারের সবাই লুঙ্গি পরে, মেয়েদের পরনে থাকে লুঙ্গির সাথে খুব ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি, আর চুলে সুন্দর করে গোঁজা থাকে ফুল, চিরুনি, রিবন ফিতে ইত্যাদি। তো পাইক্যার কথা বলা হয়েছে, রাস্তায় বেশ পাইক্যা দেখা যায়। পাইক্যা হচ্ছে রিক্সা, আমাদের দেশে যাকে বলি আমরা রিক্সা, তো 3 চাকার একটি যানবাহন, একে মিয়ানমারের ভাষায় এটিকে বলা হয় পাইক্যা। তো এতে আর মিয়ানমারে, অর্থাৎ আমাদের দেশের রাস্তাঘাটে যেভাবে রিক্সা দেখা যায় ওখানকার রাস্তাঘাটে সেরকম পাইক্যা দেখা যায়। স্থানীয় মুসলমানরা সাধারণত এর চালক বেশিরভাগই, আর মংডুর ব্যবসাপাতিও মুসলমানদের দখলে, সাথে হিন্দুরাও কিছু পরিমাণে আছে। তো এভাবে লেখক সামনে গিয়ে একটি হোটেলে গেলেন যার নাম ইউনাইটেড হোটেল, কিন্তু সেখানে তিনি জায়গা পেলেন না। তারপর প্রায় অনাথের মতো বসকি নিয়ে, অনাথের মতো অর্থাৎ অসহায়ের মতো, কারণ নতুন একটি দেশে গিয়েছেন, সেখানে কাউকে চেনেন না, জানেন না, যে হোটেলে উঠবেন আশা করেছিলেন সেই হোটেলেও তার জায়গা হয়নি, অর্থাৎ হোটেলের জায়গা ছিল না, সিট খালি ছিল না। তো এভাবে অনেকটা তোমার অসহায়ের মতো বসকি অর্থাৎ ওনার ব্যাগেজ এগুলো নিয়ে অন্য হোটেলের খুঁজে গেলেন। তো শেষ পর্যন্ত খুঁজে পেতে যে হোটেলটা তিনি পেলেন সেটিকে তিনি চতুর্থ শ্রেণীর হোটেল বলছেন। তার বর্ণনা দিয়েছেন কাঠের মেঝে, কাঠের যেমন তেমন দেয়াল, তারপরে বিছানার তোষকের অবস্থা ভয়াবহ, একবার চষা ক্ষেতের মতো। তোমরা অনেকেই আজকালকার ছেলেমেয়েরা চষা জমি অর্থাৎ চাষ করা জমি হিসেবে দেখো নাই, সমতল জমিকে যখন শস্য উৎপাদনের জন্য বা চারা গাছ লাগানোর জন্য তৈরি করা হয় তখন তাকে চাষ দিলে জমিতে যে এবড়ো থেবড়ো একটি অবস্থা হয়,
তোষকটির অবস্থা তেমন, বুঝতেই পারছো যে কেমন আরামদায়ক হবে সেই হোটেলের থাকা। তো যাই হোক, মশারির অবস্থা আরো ভয়াবহ, বিচিত্র বিপরীত ধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ। মাথার উপরে পাখা আছে, কিন্তু সেটি রাত 9টার পর চলবে না, অর্থাৎ রাত 9টার পরে সেখানে আর বিজলি বাতি বা আমরা যেটাকে এখন বিদ্যুৎ বলি, ইলেকট্রিসিটি থাকে না। তখন গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা হবে। এখন করোনার কালে আমরা গ্লাভসের সঙ্গে খুব বেশি পরিচিত হয়েছি, কিন্তু দেখো লেখক সেই 2001 সালে মিয়ানমার গিয়ে মংডু শহরের ওই 4র্থ শ্রেণীর হোটেলে গ্লাভসের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন মশার হাত থেকে বাঁচার জন্য। তো শেষ পর্যন্ত ফ্যান ছাড়াই একটি কক্ষ তিনি নিলেন, কারণ ফ্যান রাত 9টার পর থাকবেই না। আর এছাড়া রাতে তার লেখকের ফ্যান সহ্য হয় না, আবার বাতিও থাকবে না রাতে, যেহেতু বিদ্যুৎ থাকবে না তাই বাতিও থাকবে না, এমন একটি অবস্থা হচ্ছে মংডু শহরের 4র্থ শ্রেণীর একটি হোটেল। তো মাঝবয়সী সুন্দরী এক নারী লেখকের প্রায় টেনে নিয়ে গেলেন তার রয়্যাল রেস্তোরাঁয়। মাঝবয়সী মানে মধ্যবয়সী বলতে বোঝায় সাধারণত 40 থেকে 50 এই ধরনের বয়সের মহিলা, 35 থেকে 45 বা 50 এই ধরনের বয়সটা সাধারণত মধ্যবয়স। এই বয়সের একজন সুন্দরী রমণী লেখককে প্রায় টেনে নিয়ে গেলেন তার হোটেলে, যার নাম হচ্ছে রয়্যাল রেস্তোরাঁ, রাতের খাবারের জন্য। লেখক জানলেন যে ইউনাইটেড হোটেল, অর্থাৎ যে হোটেলটিতে লেখক শুরুতে উঠতে চেয়েছিলেন সেই হোটেলে তারা উঠেছে, তারা একদিকে একটা মুসলিম রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিচ্ছে। তো রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয়, সুন্দর ঝকঝকে টেবিল টুল, বাসন কোসনও ভালো, ভাতের দোকান বলে উঁচু টেবিল ও প্লাস্টিকের টুল। লেখক ধারণা করছেন এই ধরনের টুলগুলো চীন থেকে আনা হয়েছে, কারণ সাধারণ বর্মী রেস্তোরাঁয় টেবিল টুল একটু নিচুই থাকে। তো রেস্তোরাঁর এখানে মজার বিষয় একটু খেয়াল করবে, রেস্তোরাঁর রাখাইন মালকিন, অর্থাৎ ওই যে মাঝবয়সী ভদ্র মহিলা, তিনি ছিলেন এই হোটেলের মালিক বা মালিকের মিসেস। মালকিন হচ্ছে তিনি মালিকের মিসেস। তিনি তার বয়স প্রথমে বুঝতে পারেনি, অর্থাৎ ওনার বয়স যে এত বেশি অতটা তিনি বুঝতে পারেননি, তাকে দেখতে অনেক কম বয়সী একজন সুন্দরী মহিলা মনে হয়েছিল। তিনি আশ্চর্য হয়ে জানলেন যে ওই মহিলার ছেলে কলেজে পড়ে। তো লেখক পাশাপাশি এই বর্ণনাটা নিয়ে আসছেন যে কক্সবাজার ও পটুয়াখালীতে রাখাইন আছে বাংলাদেশের। এখন বুঝতে পারলাম আমাদের দেশের রাখাইনদের আমরা কত কম জানি, তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা, সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না। তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমার সখ্য নিবিড় হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কথাটি আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। সেটি হচ্ছে বাংলাদেশ মূল জনগোষ্ঠী বাঙালি ছাড়াও প্রায় 50টির মতো বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন রয়েছে। তার মধ্যে তোমার রাখাইনের কথা এখানে বলা হয়েছে, এছাড়া রয়েছে মারমা, চাকমা, ব্রো, বোম, খেয়াং, খুমি, লুসাই, হাজং, ত্রিপুরা, এভাবে প্রায় 50টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, যার অধিকাংশই বাস করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে। আর সবচেয়ে বেশি একটি একক জেলায় 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে, বান্দরবান। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রাজশাহী প্রভৃতি জেলায় আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ বসবাস করে। আমরা তাদের জীবন জীবিকা, তাদের সংস্কৃতি, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যদি জানি তবে আমাদের প্রকৃতপক্ষে নিজকে সঠিকভাবে জানা হবে। রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে, ওই রয়্যাল হোটেলের মালকিনের হোটেল, সেখানে একটি মেয়ে এসো, তার পরনে কি ছিল? লুঙ্গি এবং কোমর ঢাকা ব্লাউজ। ওর নাম ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিব ঘরের রোগা পটকা নারীর মতো। এখানে এরপরে খাবারের কিছু বর্ণনা দিয়েছেন, তোমাদের নিশ্চয়ই জিভে জল চলে আসবে এই খাবারগুলো কথা বললে। পোড়া লঙ্কা কষলে নুন তেল দিয়ে ভর্তা করা হয়েছে। লঙ্কা হচ্ছে মরিচ, মরিচ পুড়ে তারপরে সেটিকে কষলে নুন এবং তেল দিয়ে ভর্তা করা হয়েছে। আর একটি প্লেটে তার সঙ্গে কচি লেবু পাতা। জানো তো কচি লেবু পাতার ঘ্রাণ কিন্তু খুব চমৎকার। এই লেবু পাতা মিশিয়ে, বাহ, খাস চট্টগ্রামের খাবার। চট্টগ্রামের মানুষ এ ধরনের খাবার খেতে অভ্যস্ত। আসলে ওই মিয়ানমার থেকেই চট্টগ্রামের বড়ুয়ারা এই খাবারটা চট্টগ্রামে নিয়ে এসছে। চাকমা, মারমারা, ধানি লঙ্কা। ধানি লঙ্কা হচ্ছে ছোট ছোট
কতগুলো মরিচ, কিন্তু অসম্ভব ঝাল। এই মরিচগুলো তোমার ইয়ে করে পুড়ে নুন পেঁয়াজ দিয়ে ভর্তা করে, তারপর পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুজ্জা বা মাটির হামানদিস্তায় পিষে নেয়। তার এভাবে তারা ওই খাবারটা তৈরি করে। হামানদিস্তা হচ্ছে এক ধরনের জিনিস যার দুটো অংশ থাকে, একটি পাত্রের মতো, আরেকটিতে একটি কি বলবো হাতুড়ি বা কাঠির মতো একটা জিনিস থাকে, যেটি দিয়ে ডলে ওই মরিচ বা যা গুঁড়ো করতে হয় সেটিকে গুঁড়ো করা হয়। তো শেষ পর্যন্ত বহু কষ্টে ওই রাত ওই চতুর্থ শ্রেণীর হোটেলে লেখক কাটালেন। পরের দিন 25 মে দ্বিতীয় দিন তিনি মহাথেরোর সঙ্গে মংডুর প্রধান সড়ক ধরে চলছেন। মহাথেরো হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু, তার সাথে তিনি মংডুর রাজপথ ধরে হেঁটে চলছেন। দুই পাশে বাড়ি, বাড়ির নিচে দোকান, ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের উপর। গত রাতে বৃষ্টি হয়েছিল, ভেজা পথ, গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো। ধাতব টাকা এখন আমরা সেভাবে দেখিও না, তারপরে তোমাদেরকে বলবো, বিশেষ করে 5 টাকার যে ধাতব মুদ্রা আছে বা 1 টাকা বা 2 টাকার ধাতব মুদ্রা এখনো বাজারে পাওয়া যায়, সেই মুদ্রা দেখতে যেমন চকচক করে, তো ওখানকার গাছপালাগুলোর পাতা বৃষ্টিতে ভেজে ওই ধাতব মুদ্রার মতো চকচক করছিল। বৃষ্টি শিরীষ এক ধরনের গাছের নাম, আম কাঁঠাল এগুলো আমরা চিনি, কৃষ্ণচূড় আমরা চিনি, সবই এগুলো আমাদের মতো। আর পদাউকের পাতা লক লক করছে, পদাউকের সোনা রং ফুল ফোটার এটি সময়। লেখক যখন গিয়েছেন মে মাসে, তখন পদাউকের ফুল ফোটার সময়। মিয়ানমারে ওদের নাম অর্থাৎ পদাউকের নাম হচ্ছে সেন্না। আর মংডুতে দেখো কিছু গাছ আছে একদম ব্রিটিশ আমলের, 100 বছরের বেশি তাদের বয়স। এর মধ্যে রয়েছে বৃষ্টি শিরীষ, তেঁতুল এবং একটু কম বয়সী কিছু নারকেল গাছও আছে। তারপরে আছে কাঠগোলাপ ও সোনালু। নারকেল প্রায় সর্বত্রই দেখা যায়। বাড়ির সামনের নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড রয়েছে, তাতে রঙিন ও সাদা ফুল। পাইকায় বোরকা পরা মহিলা, তার উপর মাথায় ছাতা, ছবি তুলতে যেতেই হাত দিয়ে মুখটা আড়াল করে নিল, অর্থাৎ ছবি তুলতে দিতে তারা এই সংস্কৃতির সঙ্গে পরিচিত না। হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে শেরউইজার সেতু পার হয়ে গেলেন লেখক। তারপর সেখানে যে সেতু পার হলেন, সেতুর নিচে প্রবাহিত যে নদী তার নাম সুধার ডিয়ার। এপারে মংডু, ওপারে সুধার পাড়া, একটি মুসলিম গ্রাম। সেতুর কাছেই 5-7 জন মাছ নিয়ে বসেছে, তরি তরকারি নিয়ে বসছে, একেবারে অনেকটা আমাদের বাংলাদেশের মতোই। গ্রামের ছোট্ট বাজার, 5-6টা বেড়ার দোকান। তারপরে সেখানে কিছু মাছের দরদাম দেখলেন তিনি। বুড়ো আঙ্গুলের সমান চিংড়ি, তার কিলো হচ্ছে 4 থেকে 500 চেয়ে। চেয়ে হচ্ছে মিয়ানমারের মুদ্রার নাম, বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা, মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে চেয়ে। আর এটি বাংলাদেশের টাকার সাথে তুলনা করা হলে 40 থেকে 50 টাকা, অর্থাৎ ওদের 4 থেকে 500 চেয়ে মানে বাংলাদেশের 40-50 টাকার সমান। নদীর উজান এবং ভাটি দুটো দিক আছে। নদী যেদিক থেকে নেমে আসে সেটি হচ্ছে তার উজান, আর যেদিকে চলে যায় সেটি হচ্ছে তার ভাটি। উপরের দিকে দেখা যাচ্ছে চিংড়ির ঘের, এখানে অডেল মাছ পাওয়া যায়, এই বর্ণনা রয়েছে। আর লেখকের যে পোশাক, এটি দেখে চায়ের দোকান থেকে লোকজন সেদিকে তাকিয়ে আছেন, কারণ তাদের মহাথেরোর যে পোশাক সেটি হচ্ছে চিবর, আর সাধারণ বর্মীদের পরনে সবার হচ্ছে লুঙ্গি। অফিস কাছারিতেও সবাই লুঙ্গিই পরে। লেখক শুধু 2 জন মানুষের প্যান্ট দেখেছেন, ওরা হচ্ছে পুলিশ, শুল্ক অফিসে দেখেছিলেন, আর অন্যদের পরনে লুঙ্গি। বলা হয়ে থাকে লুঙ্গি, ফুঙ্গি ও প্যাকোডা, এই 3 নিয়ে মিয়ানমার। ফুঙ্গি হলো বৌদ্ধ ভিক্ষু। তারপরে মজার বিষয়, বেশ কিছু শব্দ মিয়ানমার থেকে আমাদের এখানে বিশেষ করে চট্টগ্রামে এসছে, যেমন গম, সাম্মান বা সাম্পান, সা ইত্যাদি, থামি, এগুলো আমরা বলি চট্টগ্রামের ভাষায় অবাদ্দা গম আসননি, অর্থাৎ ভালো আছো। এভাবে কর্ণফুলীর সাম্পান মাঝি আই, এরকম সুন্দর চট্টগ্রামের আঞ্চলিক গান আছে। এই গম, সাম্মান বা সাম্পান, তারপরে ছা হচ্ছে বাচ্চা বা শাবক, এই বা থামি, যেগুলো আমাদের বিশেষ করে আমাদের পাহাড়ি মেয়েরা এই পোশাকগুলো পরে থাকে, সেলাইবিহীন এক ধরনের লুঙ্গি, এইসব শব্দগুলো মিয়ানমার থেকে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি, অর্থাৎ বাসের চালে বাংলাদেশেই কেবল মানুষ ভ্রমণ করে তা নয়, মিয়ানমারের মানুষও বাসের চালে বসে ভ্রমণ করে। আর
সেখানে ফুঙ্গি, পথে ঘাটে ফুঙ্গি, অর্থাৎ হচ্ছে ফুঙ্গি হচ্ছে কি বললাম একটু আগে, বৌদ্ধ ভিক্ষু। তারা পথে ঘাটে খালি পায়ে ভিক্ষে করে বেড়ায় এবং লেখকের ভাষায় ভিক্ষাই তাদের জীবিকা। ভিক্ষুদের পরিধেয় চিবর, সেলাইবিহীন লুঙ্গির মতো। চিবর হচ্ছে এক ধরনের কাপড় যেটি ভিক্ষুরা পরিধান করে থাকেন। এটিতে কোনো সেলাই থাকে না, কিছু লুঙ্গির মতো, আর গায়ে আলাদা করে এক টুকরো চিবর থাকে, হাত কাটা ও এক কাঁধ কাটা একটা গেঞ্জি থাকে, আর কোমরে বেল্ট জাতীয় সেলাই করা কাপড়ের একটি কোমর বন্ধনী থাকে। এই সব মিলে ত্রিচিবর। আর এ হচ্ছে এই ফুঙ্গিদের বা ভিক্ষুদের পোশাক। হাতে থাকে তাদের সাবাইক বা ভিক্ষা পাত্র। আদিতে অর্থাৎ আরও আগে এটি ছিল কাঠ বা লোহার তৈরি, আর এখন এটি লাক্ষা দিয়ে তৈরি হয়। ভিক্ষুদের চিবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়, এটি নিয়ম। সাধারণ লাল ও লালের কাছাকাছি রঙে চিবরের রং করা হয়। আর বার্মায় বা মিয়ানমারে ফুঙ্গিদের খুব সম্মানের চোখে দেখা হয়। অন্যান্যদের পোশাক নিয়ে লেখক এই পরবর্তী অনুচ্ছেদে বলেছেন যে ছেলে, বুড়ো, যুবক, যুবতী সবার পরিধান লুঙ্গি। স্কুলের পোশাকও লুঙ্গি, জামা এবং শার্ট। বর্মী, মুসলমান, হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান সবার পরনের লুঙ্গি। বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুঁজে দেয়, মুসলমানরা শার্ট পরে লুঙ্গির বাইরে। এটুকুই হচ্ছে পার্থক্য। আর বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে, আর 100 বছরের ব্যবধানে এটি বাংলা হয়ে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে যায়। লুঙ্গি, শার্ট, বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে 2 ফিটের মজবুত স্যান্ডেল, এগুলো হচ্ছে বর্মীদের জাতীয় পোশাক। লেখক লক্ষ্য করলেন যে আশপাশের দোকান থেকে তিনি যখন মংডুর রাজপথ ধরে হাঁটছিলেন, লোকজন তাদের দেখছে। তার কারণ হচ্ছে লেখকের যে পোশাক এবং চালচলন সেটি তাদের থেকে ভিন্ন ছিল। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে, এটি হচ্ছে প্রত্যেক দেশের স্বকীয়তা বা বৈশিষ্ট্য। প্রত্যেক দেশের মানুষ তার নিজেদের মতো করে চালচলন, হাঁটা চলা, কথাবার্তা একটি বিশেষ সংস্কৃতি গড়ে ওঠে, যেটি অন্য দেশের সাথে মিলে না। যে কারণে নিজ দেশ থেকে বাইরের দেশে গেলে বিদেশিকে সবাই আলাদাভাবে লক্ষ্য করে। সেতু পেরিয়ে ফিরে আসছি, কিছু দূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বর্মি পাড়ায় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় শিরীষ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে। ভাসমান দোকান, অর্থাৎ দোকানটা এখন আছে তখন নাই এমন। সকালের টিফিনে এরকম এক দোকানে পুলক সহ খেয়েছি। পুলক সহ মানে পুলক কোনো মানুষের নাম না, পুলক হচ্ছে আনন্দ, অর্থাৎ মনের আনন্দে খেয়েছি। নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার থোড় ইত্যাদি সবজি দিয়ে স্যুপ, ডিম সেদ্ধ মিশিয়ে খেয়েছি। চমৎকার খাবার। লেখকের ভাষায় ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে ক্ষিপ্র গতিতে। আমার মোটামুটি ভালোই লেগেছে। সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। সঙ্গে বিনি পয়সার দুধ চিনি ছাড়া চা দিয়েছে। আর দোকানি কেমন? মাঝবয়সী মহিলা, ইঙ্গিতে ইংরেজিতে কোনো রকমে কথা বলে। লেখক বুঝতে পারলেন যে মিয়ানমার যে কদিন থাকেন এভাবেই মনের ভাষা অপূর্ণভাবেই প্রকাশ করতে হবে, কারণ তারা ইংরেজিতে পারদর্শী নয়। লেখক তাদের ভাষায়, বর্মী ভাষায় পারদর্শী নন। সুতরাং এভাবে আকার ইঙ্গিতে এবং ভাঙ্গাচুরা ইংরেজিতে পরবর্তী সময়টা কাটাতে হবে, এই ইঙ্গিত লেখক পেলেন। দোকানটির দিকে লেখক এগিয়ে গিয়ে দেখলেন যে মাথার উপর ছত্রাকার মানে ছাতার মতো শিরীষ গাছের নিচে পলিথিন টানানো আছে। লম্বা বেঞ্চিতে খাবারের বড় বড় ডেক্সি, বসার জন্য টুল আছে। তরুণী বলল, বিকিকিনি শেষ, নুডলস আছে কিন্তু মশলাপাতি ও তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে। ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম। মালকিন বসে আছে চেয়ারে। রোহিঙ্গা মুসলিম বয় আছে 2 জন, কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই। আমাদের দেশের চায়ের দোকানে যেটি একটি কমন খাবার, চায়ের সাথে বিস্কুট, সেটি সেভাবে তিনি পেলেন না। দুধ চিনির চা আর আছে বিনি পয়সার চা। বিনি পয়সার চা কেমন মনে রাখতে হবে, দুধ চিনি ছাড়া বিনি পয়সার চা তারা খাওয়া দিয়ে থাকেন। আর দোকানের ভেতরে আরেকজন মহিলা চুরুট, সিগারেট ও পান বেচতে বসেছে। অন্য মহিলারা আছে রান্নাঘরে, চা বানিয়ে দিচ্ছে। মহিলারা চিরস্বাধীন, দোকানের মালিক তারা। সবই খুব সাধারণ মানের চা খেয়ে বেরিয়ে এলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখকের এই বর্ণনায় মূলত যে জিনিসটি এসছে সেটি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের একটি আমাদের দেশের সংলগ্ন শহর, ছোট্ট শহর মংডু। এই মংডুর রাস্তাঘাট, তারপর বসবাসের বাড়িঘর, তাদের দোকানপাট
এবং সংস্কৃতি সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। তাদের পোশাক পরিচ্ছদ, কী ধরনের খাবার তারা খায়, এই বিষয়গুলো এখানে উঠে এসেছে। বেশ কিছু বিষয় আমাদের সাথে মিল আছে, আবার অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের সাথে মিল নেই। যেমন মংডুর মেয়ে বা মহিলারা যে স্বাধীনতা ভোগ করে, আমাদের দেশে আসলে সেভাবে আমাদের মেয়ে বা মহিলারা দোকানপাট, হাট বাজার, পসরা নিয়ে এখন পর্যন্ত সেভাবে বসেন না। আর তারা রাস্তাঘাটে খুব উচ্ছল পোশাকে এবং আনন্দের সঙ্গে মাতিয়ে চলাফেরা করে, যেটি আমাদের দেশে এখন পর্যন্ত সেভাবে পরিলক্ষিত হয় না। এ বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শ্রীকান্ত উপন্যাসের 2য় পর্বে এই মিয়ানমার ভ্রমণের একটি চমৎকার বর্ণনা দিয়েছেন। সেখানেও নারীর স্বাধীনতার বিষয়টি শরৎচন্দ্র লিখেছেন। তোমরা আগ্রহী ছাত্রছাত্রীরা এটি পড়ে নিতে পারো। এছাড়া আর কিছু বিষয়ে তোমাদের নজরে আনতে চাই। শুক্ল আর শুল্ক বানানটি লক্ষ্য করো। এখানে আছে শুক্ল হচ্ছে কয়ের নিচে ল, আর শুল্ক হচ্ছে লয়ের নিচে ক। একটি হচ্ছে চন্দ্রকলার সঙ্গে যুক্ত শুক্লপক্ষ, আর একটি হচ্ছে ট্যাক্স বা কর অফিস। সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়, এর বানান লক্ষ্য করতে হবে। আর বেশ কিছু গাছের কথা আছে, বৃষ্টি শিরীষ, পদাউত, কাঠগোলাপ, সোনালু, অর্কিড, তার নারিকেল ইত্যাদি বৃক্ষের কথা আছে। এর অনেকগুলো গাছের সঙ্গে আমরা পরিচিত। তারপরে আরাকান থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোর কথা আমরা বলেছি। তারপরে পোশাক প্রবেশ করেছে সেগুলোর কথাও বলেছি। বিশেষ করে লুঙ্গি, এর মধ্যে বাংলাদেশের প্রায় সবাই আমরা বেশ রকম লুঙ্গি পরি, এবং শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গেও লুঙ্গি একটি বহুল পরিধেয় বস্ত্র, অথচ এটি এসছে মিয়ানমার থেকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটি বুঝলাম, মংডুর পথে নামের ভ্রমণ কাহিনীতে লেখক বিপ্রদাস বড়ুয়া আমাদেরকে পার্শ্ববর্তী দেশটির মানুষের আচার আচরণ, তাদের খাদ্যাভ্যাস, তাদের ঘরবাড়ি ইত্যাদি সম্পর্কে আমরা একটি ধারণা পেলাম, এবং এই ধারণা পাওয়ার মধ্য দিয়ে আমরা প্রতিবেশী দেশটি সম্পর্কে জানতে পারবো। একই সাথে আশা করব তারাও আমাদেরকে জানবে এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সুসম্পর্ক গড়ে উঠবে, এবং বৈরিতা বা শত্রুতা নয়, বরং সৎ প্রতিবেশী সুলভ মনোভাবের পরিচয় দিয়ে আমরা সকলেই যার যার নিজ নিজ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রত্যেককে সহযোগিতা করব, প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা, দরদ, মায়া থাকবে, এবং সুখে দুঃখে আমরা প্রত্যেক প্রতিবেশী দেশকে সাহায্য সহযোগিতা দিয়ে যাব। তো এই প্রত্যাশা রেখে শিক্ষার্থীবৃন্দ শেষ করছি আজকের পাঠ মংডুর পথে। আশা করছি সকলেই ভালো আছো এবং ভালো থাকবে। শুভেচ্ছা নিরন্তর।